আমরা এখন যে ভাষায় কথা বলি সেটা হচ্ছে বাংলা ভাষা। তো প্রাচীনকালে কিন্তু আমরা এই যে বাংলা ভাষায় এত সহজে কথা বলছি এবং আমরা একে অন্যের মনের ভাব প্রকাশ করতে পারছি বাংলা ভাষায়, এই বাংলা ভাষাটা কিন্তু আগে ছিল না। তো বাংলার যে আদি অধিবাসীরা বা প্রাচীন বাংলার যে আসলে আদি অধিবাসীরা, তাদের যে ভাষাটা ছিল সেটা হচ্ছে অস্ট্রিক। ঠিক আছে, অস্ট্রিক ছিল বাংলার যে আদি অধিবাসী তাদের ভাষা। তো এই ভাষাটা যেটা হয়, যখন বাংলা আসলে আর্যরা আসতে শুরু করলো, এই আর্যদের আগমনের পরপর কিন্তু ধীরে ধীরে এই যে অস্ট্রিক ভাষাটা এটা হারিয়ে যায়। ঠিক আছে, তো আর্যদের যে ভাষা সেই ভাষার নাম ছিল প্রাচীন বৈদিক ভাষা। তো এই যে প্রাচীন বৈদিক ভাষাটা আসলো, এটাই কিন্তু পরবর্তীতে সংস্কার হলো, অর্থাৎ এই ভাষাটাকে সংস্কার করা হলো এবং এই পুরনো ভাষাকে সংস্কার করা হয়েছে বলেই এই ভাষার নাম হলো পরবর্তীতে সংস্কৃত ভাষা। ঠিক আছে, সংস্কার করি এই ভাষার নাম হলো সংস্কৃত ভাষা। ঠিক আছে, এবং অনেকে যেটা বলেন যে এই যে এখন আমরা যে বাংলা ভাষায় কথা বলছি, এই সংস্কৃত থেকে মূলত আমাদের এই বাংলা ভাষাটা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, কিন্তু আধুনিক যে পণ্ডিতরা আছেন বা পণ্ডিতগণরা আছেন, তারা যেটা মনে করেন যে এই প্রাচীন যুগে আর্যদের যে ভাষায় আসলে বৈদিক গ্রন্থটা রচিত হয়েছে, স্থানভেদে এবং সময়ের সাথে সাথে দেখা গেছে যে সেটার অনেক পরিবর্তন ঘটেছে এবং সেখান থেকে দেখা গেছে সংস্কৃত থেকে প্রাকৃত এবং প্রাকৃত থেকে অপভ্রংশ ভাষার উৎপত্তি হয়েছে এবং পরবর্তীতে এই অপভ্রংশ ভাষা থেকে অষ্টম বা নবম শতকের দিকে বাংলা ভাষা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, সো এইভাবে অনেকগুলো ধাপের মাধ্যমে আসলে বাংলা ভাষা, আমরা এখন যে বাংলা ভাষায় কথা বলছি, এই বাংলা ভাষা কিন্তু সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এভাবেই কিন্তু প্রাচীন বাংলার যে আসলে ভাষা সাহিত্যের যে উদ্ভব এবং বিকাশ কিন্তু ঘটেছিল। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলা ভাষার যে এরূপ প্রাচীনতম নিদর্শন, এই নিদর্শনটা পাওয়া যায় হচ্ছে কোথায়? হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক চর্যাপদ থেকে। ঠিক আছে, তিনি এই নেপাল থেকে তার যে সংগৃহীত চর্যাপদ, এই চর্যাপদে আসলে বাংলা ভাষার যে প্রাচীনতম নিদর্শন সেটা কিন্তু পাওয়া যায় এবং চর্যাপদগুলোর মধ্যেই কিন্তু বাংলা সাহিত্যের জন্ম হয় এবং চর্যাপদের গুরুত্ব কিন্তু অপরিসীম পুরো বাংলা সাহিত্যের ইতিহাসে। ঠিক আছে, এটা কিন্তু বাংলা ভাষার সবচেয়ে প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। এবং এখানে আমরা যে একটু আগে বলছিলাম যে প্রাচীন বৈদিক ভাষা থেকে সংস্কৃত থেকে প্রাকৃত থেকে অপভ্রংশ এবং বাংলা, এখানে কিন্তু একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ থেকে কানু, তারপরে কানু থেকে কানাই। এখন আমরা যেটা নাম জানি কানাই হিসেবে, সেটা কিন্তু আগে ছিল কানু, তারও পূর্বে ছিল কৃষ্ণ। সো এইভাবে কিন্তু আসলে ধাপে ধাপে পর্যায়ক্রমে পরিবর্তিত হতে হতে বর্তমানের বাংলা ভাষা সৃষ্টি হয়েছে। তো এতটুকু ইতিহাস বলার পিছনে কারণ হচ্ছে যে আমরা কিন্তু যে অধ্যায়টা পড়ছিলাম সেটা হচ্ছে প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস, এবং এটার মধ্যেই আসলে আমাদের প্রাচীন বাংলার যে ভাষার উৎপত্তি বা ভাষার আসলে কীরকম বিকাশ ঘটলো সেটাই কিন্তু আমরা এতক্ষণ পড়লাম। তো আমরা পড়ছি সেটা একটু মনে করাই, সেটা হচ্ছে এসএসসির বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এবং আমরা যে অধ্যায়টা পড়ছি সেটা অলরেডি আমি বলে দিয়েছি যে প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস, এবং আমরা অনেকখানি কিন্তু জেনেছি আগের ক্লাসে, এবং এই ক্লাসে আমরা ভাষা সম্পর্কেও জানলাম। এবং আরও একটা বিষয় আজকে আমরা পড়বো, সেটা হচ্ছে প্রাচীন বাংলার মানুষের আচার অনুষ্ঠান, উৎসব এবং রীতিনীতি, এই বিষয়গুলো সম্পর্কে জানবো। অর্থাৎ মোটামুটি বলা যায় যে আমরা এই সাংস্কৃতিক ইতিহাস বা কালচারাল তাদের যে পার্টটা, সেই সম্পর্কে কিন্তু আমরা জানবো। সো চলো আমরা শুরু করি। তো প্রাচীন বাংলার আচার অনুষ্ঠান, উৎসব, রীতিনীতি যদি আমরা একটু বুঝতে চাই, এই ছকটা আমাদেরকে একটু দেখতে হবে। আমরা হচ্ছে প্রাচীন বাংলায় কিন্তু বলা যায় যে অনেক পূজা পার্বণ, অনেক আমোদ প্রমোদের ব্যবস্থা ছিল। দেখা যেত যে দুর্গার অর্চনা উপলক্ষে বরেন্দ্রে অনেক রকমের উৎসব হতো এবং তাদের একটা উৎসব ছিল শাবর উৎসব। এই শাবর উৎসবটা হতো বিজয়া দশমীর দিনে। ঠিক আছে, দুর্গা পূজার যে বিজয়া, এই বিজয়া দশমীর দিনে এই শাবর উৎসবটা হতো। এটা এক ধরনের নৃত্য গীত ছিল এই উৎসবটা কিন্তু হতো। এবং সেই সময় আরও একটা উৎসব ছিল যেটাকে আমরা বর্তমানে হোলি বলি, সেই সময় সেটা ছিল হোলাকা। তো এই হোলাকাটাই কিন্তু অন্যতম একটা প্রধান উৎসব ছিল এবং এখানে কিন্তু বলা যায় যে নারী পুরুষ দুই পক্ষই কিন্তু এখানে যোগদান করত। এবং আরও কিছু উৎসবের কথা যদি বলি, সেই উৎসবগুলো হচ্ছে ভ্রাতৃদ্বিতীয়া, আকাশ প্রদীপ, জন্মাষ্টমী, অক্ষয় তৃতীয়া, তারপর দশহরা, গঙ্গা স্নান, মহা অষ্টমীতে ব্রহ্মপুত্র স্নান, এইগুলোও কিন্তু হচ্ছে সেই সময়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু উৎসব ছিল। ঠিক আছে, প্রাচীনকালে সেই সব উৎসব ছিল। এবং এগুলো বাদেও হিন্দু ধর্মের কিন্তু কিছু লৌকিক অনুষ্ঠান ছিল, যেমন শিশুর জন্মের আগের কিছু অনুষ্ঠান পালন করা হতো, আবার শিশুর জন্মের পরের কিছু অনুষ্ঠান পালন করা হতো। শিশুর জন্মের আগে যেগুলো পালন করা হতো সেটা হলো গর্ভাধান, পুংসবন, তারপর সীমন্ত উন্নয়ন, শোষন্তি হোম। সো এগুলো পালন করা হতো শিশুর জন্মের আগে। এবং শিশুর জন্মের পরে যেগুলো পালন করা হতো সেটা হচ্ছে জাতকর্ম, নিষ্ক্রমণ,
নামকরণ, পৌষ্টিক কর্ম, অন্নপ্রাশন। তো এই অনুষ্ঠানগুলো বা উপাচারগুলো কিন্তু সেই সময়টাতে পালন করা হতো। এবং বাংলার যে হিন্দুরা তাদের মধ্যে তাদের যে দৈনন্দিন জীবন, সেই দৈনন্দিন জীবনেও কিন্তু আসলে তাদের যে ধর্মশাস্ত্র, সেই ধর্মশাস্ত্রের প্রভাব ছিল, যেটা এখনও আমরা অনেক সময় দেখতে পাই যে কোন তিথিতে কি খাদ্য খাবে, কি কাজ নিষিদ্ধ থাকবে, কোন তিথিতে উপবাস করতে হবে এবং কোন সময় বিয়ে হবে, বিয়ের লগ্ন ঠিক করার একটা ব্যাপার আমরা হিন্দুদের মধ্যে দেখতে পাই। সো বিদেশ যাত্রার ক্ষেত্রে, তীর্থ ভ্রমণের ক্ষেত্রে কি কি কোন দিনটা শুভ হবে অশুভ হবে, এই বিষয়ে কিন্তু তারা ধর্মশাস্ত্রকে কঠোরভাবে অনুসরণ করত, যেটা এখনও কিন্তু আমরা দেখে থাকি। ঠিক আছে। এবং সেই সময়টাতে নারী পুরুষের কথা যদি একটু বলি, যে পুরুষদের কিন্তু সেই সময়টাতে আসলে তেমন কোনো সুনাম ছিল না, বরং তাদের আসলে যেই বিষয়টা বলে তারা পরিচিত ছিল সেটা হচ্ছে বিবাদপ্রিয় এবং উদ্ধত। এটা এই বিষয়ে তাদের বেশ খ্যাতি ছিল। এবং বাঙালি মেয়েদের আসলে সেই সময়টাতে বেশ সুখ্যাতি ছিল। বাঙালি মেয়েরা দেখা যেত যে সেই সময়টাতে পড়াশোনা করত এবং তারা শিক্ষিত সমাজে বলা যায় যে তাদের মর্যাদা বেশ উচ্চ ছিল। এবং সেই যুগটাতে আসলে পর্দা প্রথা বা অবরোধ বলে আসলে বিষয়গুলো ছিল না। দেখা যেত যে একজন স্ত্রী গ্রহণই ছিল সাধারণ নিয়ম, কিন্তু তারপরও দেখা যেত যে পুরুষদের মধ্যে বহুবিবাহ প্রথাটা প্রচলিত ছিল। ঠিক আছে। তো এই সময়টাতে হচ্ছে বিধবা নারী জীবনের এক ধরনের অভিশাপ, এই কুপ্রথাটা ছিল যে বিধবা নারী হচ্ছে জীবনের চরম অভিশাপ। এবং সেই সময়টাতে যিনি বিধবা হতেন দেখা যেত যে হচ্ছে কপালে সিঁদুর মুছে ফেলতে হতো, সকল ধরনের প্রসাধন অলংকার সব কিছুই আসলে পরিহার করতে হতো। ঠিক আছে। এবং বিধবাদেরকে নিরামিষ আহার করতে দিতে হতো এবং তাদের সকল ধরনের বিলাসিতা বর্জন করতে হতো। ঠিক আছে। এই ধরনের প্রথা বা এই ধরনের জিনিসগুলো সেই সময়টাতে প্রচলিত ছিল। ঠিক আছে। তো প্রাচীন বাংলার ধর্মশাস্ত্র যেটা, এই ধর্মশাস্ত্রে কিন্তু আসলে নৈতিক যে জীবন, এই নৈতিক জীবনের কিন্তু বেশ আসলে বলা যায় যে উচ্চ আদর্শের পরিচয় পাওয়া যায়। দেখা যায় যে সেই সময়টাতে আসলে সত্য, শৌচ, দয়া, দান এই বিষয়গুলোর আসলে বেশ কীর্তন করা হয়েছে। এবং অন্যদিকে যেটা করা হয়েছে যে ব্রহ্মহত্যা, সুরাপান, চুরি করা, পরদার গমন, এগুলো আসলে পাপী কাজ বা মহাপাতকের কাজ, এটা বলে আসলে সেগুলোর জন্য কঠোর শাস্তির বিধান কিন্তু রাখা হয়েছিল। অর্থাৎ নৈতিক জীবনে কিন্তু তাদের বেশ উচ্চ আদর্শের পরিচয় পাওয়া যায়। ঠিক আছে। সো এই ছিল মোটামুটি প্রাচীন বাংলার যে আচার অনুষ্ঠান, উৎসব এবং রীতিনীতি সম্পর্কে আলোচনা। আমাদের আলোচনা আজকে মোটামুটি এই পর্যন্তই। আমরা শুরুতে আসলে ভাষা সম্পর্কে জানলাম, যে কিভাবে আসলে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সেটা জানলাম, এবং একই সাথে আমরা প্রাচীন বাংলার আচার অনুষ্ঠান, উৎসব এবং রীতিনীতি সম্পর্কেও জানলাম। তো যাওয়ার আগে তোমরা একটা সহজ প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে চর্যাপদ কে সংগ্রহ করেন? আমার মনে হয় এটা এখন সবাই পারবে। একটু চিন্তা করো, আমি এখন তোমাদের উত্তরটা জানিয়ে দিচ্ছি। তাহলে আমরা দেখেছি চর্যাপদ সংগ্রহ করেন হরপ্রসাদ শাস্ত্রী। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে যে বিষয়গুলো এই অধ্যায়ের বাকি আছে, আমরা সেই বিষয়গুলো কিন্তু শেষ করব। আরও কিছু অংশ আমাদের বাকি আছে। সো আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো।